প্রত্যেক দিন তো সংসারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। বেশ ভালোই লাগে, কারণ আমি গৃহিণী। আজকে কেন জানি ছকে বাঁধা কথা বলতে একটুও ভালো লাগছে না। আজকে আমি আমার গল্প বলবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। আজকে শুক্রবার, বেশ সকালেই ঘুম থেকে উঠে গিয়েছি। যদিও শুক্রবার খুব একটা ভোরে আমি ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে ওঠার কারণ হচ্ছে বাবা মা আসছে খুলনা থেকে, তাই মনটা বেশ ফুরফুরে। ছোটকাল থেকেই বাবা মার উপর প্রচণ্ড ডিপেন্ডেন্ট আমি বললে ভুল হবে। আমরা 3 ভাই বোনই। দিন যত বাড়ছে, বয়স যত বাড়ছে, আরও বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি তাদের উপর মানসিকভাবে। জীবনের যে কোনো সমস্যা, সংসারের ওঠানামা, সব কিছুতেই তাদের সাথে সাপোর্ট না পেলে বেশ অস্থির হয়ে যাই। কি জানি, হয়তো পরিবারের গ্রো হয়ে ওঠাটাই এরকম। ছোটকাল থেকেই বাবা মা খুব আষ্টে পৃষ্ঠে মানুষ করেছে আমাদের। আমার বাবা মা দুজনই সরকারি চাকরিজীবী থাকলেও তাদের সাধ্যমতো চেষ্টা করেছে আমাদেরকে ভালো রাখার। সবসময় বোঝানোর চেষ্টা করেছে তাদের জীবনের মূল প্রায়োরিটি আমরাই, তার সন্তানেরা। দিন যত বাড়ছে, আমার বয়সও বাড়ছে, সাথে বাবা মায়েরও। মাঝে মাঝে মনটা বেশ কেঁপে ওঠে। জানি না তাদের ছাড়া কিভাবে চলব। তাদের ছাড়া জীবন চিন্তা করা মাঝে মাঝে অসম্ভব লাগে। শীতের সকালের রোদের সৌন্দর্যটা সত্যি অদ্ভুত রকমের সুন্দর। বারান্দায় গেলে চোখ ফেরানো যায় না। ঝলমলে আলোতে সব কিছু যেন চকচক করতে থাকে। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি খুলনার মানুষ। বাবা মা খুব ভোরেই রওনা দিয়েছে। আসতে খুব একটা বেশি সময় লাগে না, তবে ঢাকাতে ঢুকলেই বেশ জ্যাম পড়ে যায়। ঢাকাতে ঢুকেই বেশি সময় লাগে। বিছানগুলো গুছিয়ে নিলাম, এখন সরাসরি চলে যাব রান্নাঘরে। আকাশটা দেখে একটু থমকে দাঁড়ালাম। কি অদ্ভুত সুন্দর আকাশ! সূর্যের আলোতে সত্যি অপরূপ সৌন্দর্যটা আরো সুন্দর হয়ে ধরা দিচ্ছে। ছোটকাল থেকে এরকম প্রকৃতির সাথেই বড় হয়েছে আমরা। আমার ছোট ভাই তেমন একটা পাইনি, তবে আমরা 2 বোন পুরোপুরি একদম গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। খুলনার বিভিন্ন মফস্বল শহরে বাবা মার চাকরির সুবাদে ঘুরে বেরিয়েছি, তাই প্রকৃতি, গাছপালা আমাকে বেশ টানে। কি অদ্ভুত সুন্দর ছিল আমার শৈশবকাল, ভাবতেই মাঝে মাঝেই মনটা কেমন জানি করে। সারাদিন ঘুরঘুর করে বেড়ানো, পেয়ারা গাছে চড়ে পেয়ারা খাওয়া, এমনকি জানেন পুকুরের এপার থেকে ওপার সাঁতার কেটে চলে যেতাম। বড়শি দিয়ে মাছ ধরা, বন্ধুদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করে বেড়ানো, সত্যি এখন ভাবলেই না মাঝে মাঝে আমার কান্না পায়। আমাকে যদি বলা হতো জীবনের কোন সময় তুমি আবার ফিরে যেতে চাও, আমি বলতাম শৈশবকালে, যখন কিছুই বুঝতাম না, জীবনটা ছিল শুধুমাত্র রঙিন। যেহেতু শুক্রবারের সকাল, তাই ভাবলাম একটু পরোটা বানাই, সাথে মুগ ডাল দিয়ে, আর মুরগির কিছু বুকের মাংস বেঁচেছিল, ওগুলো আমি সবসময় টুকরো করে ফ্রিজে রেখে দিই। কখনো পিৎজা বানাই, কখনো এগুলো দিয়ে চিকেন কাবাব বানিয়ে দেই। তো ভাবলাম ওই চিকেনগুলো দিয়ে মুগ ডাল দিয়ে একটা
ডাল মতো করে দেই, সবাই পরোটা দিয়ে খেতে পারবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। শুক্রবার সকালটা সবাই মনে হয় চায় একটু স্পেশাল খাবার। ছোটবেলায় আমার শুক্রবারের দিনগুলো সত্যি অদ্ভুত রকম সুন্দর ছিল। যেহেতু ঘুম থেকেই উঠে দেখতে পারতাম বাবা মা বাসাতেই আছে, অফিসে চলে যায়নি, তাই আবদারের কোনো সীমা থাকতো না। আর আমার মাও সেটা একদম কড়ায় গণ্ডায় পুষিয়ে দিত পুরো সপ্তাহে, যেটা সে করতে পারেনি। পছন্দের খাবার থেকে শুরু করে ঘুরতে নিয়ে যাওয়া, এই শুক্রবার মা ঠিকই মিটিয়ে দিত। আমার বাসায়ও এর চলনটা আছে। যদিও আমি চাকরি করি না, কিন্তু আমার হাজবেন্ড পুরো সপ্তাহ জুড়ে এতটাই ব্যস্ত থাকে, চাইলেও আমাদের সময় দিতে পারে না। তাই শুক্রবার সকালটা পুরোটা সময়ই সে তার বাচ্চাদেরকে সময় দেয়। এর জন্য সকালে উঠে আমার তেমন একটা চাপ থাকে না। আর ওরাও একটা দিন ওর বাবাকে পেয়ে সারাক্ষণই বাবার আগে পিছে ঘুরতে থাকে। আমার হাজবেন্ড যদিও একজন ইন্ট্রোভার্ট মানুষ, কিন্তু তার বাচ্চাদের সাথে সে পুরোই ভিন্ন। বাচ্চারা তার বাবাকে অদ্ভুত রকমের পছন্দ করে। সে চাইলেও তার পিছ ছাড়ে না। এমনকি তার অফিসিয়াল কথাবার্তাও মাঝে মাঝে তার অফিস রুমে দরজা আটকে করতে হয়, না হলে তার বাচ্চারা দরজার সামনেই বসে থাকে। আমরা দুই বোনও না এমন ছিলাম, বাবার প্রতি প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট। আর আমার বাবাও জানেন, স্কুল পর্যন্ত আমাদের জুতো থেকে শুরু করে জামা কাপড় পরিষ্কার করা সবই সে করত। এমনকি কোচিংয়ে নিয়ে যাওয়া, কলেজে নিয়ে যাওয়াও আমার বাবাই আমাদের সঙ্গী ছিল। আমার বাবাই আমাদেরকে শিখিয়েছে এত ডিপেন্ডেন্ট থাকার পরও কিভাবে নিজেরটা নিজেই করে নিতে হয়। তাই তো যখন বাবা মাকে ছেড়ে ঢাকায় চলে আসলাম লেখাপড়ার জন্য, প্রথম বেশ হিমশিম খেতাম, কিন্তু পরে ঠিকই ম্যানেজ করে ফেলেছি। জীবনযুদ্ধটা পুরোই ভিন্ন, জানেন তো। যখন আমি সরকারি ভার্সিটিতে চান্স পেলাম না, আমার বাবা আমাকে বলল, আমার পক্ষে তো এখন তোমার সাথে ঢাকা যেয়ে থাকা সম্ভব না, কারণ আমি চাকরি করি, আর এই চাকরি না করলে তো আমি তোমার লেখাপড়ার খরচ চালাতে পারবো না। তাহলে কি করা উচিত? তোমার ব্যবস্থা তোমাকেই করে নিতে হবে। সেই ইন্টার পরীক্ষার পরে চলে আসলাম ঢাকাতে। বন্ধুদের সাথে কথা বলে, বিভিন্ন জায়গা থেকে ফর্ম তুলে একা একা পরীক্ষা দিয়ে বেরিয়েছি। আমি ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএতেও চান্স পেয়েছিলাম। সেখানে ভর্তি হওয়ার পরে মনকে কোনোভাবেই মানাতে পারছিলাম না, যেহেতু আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করার। পরে বন্ধুর পরামর্শে আবার পরীক্ষা দিলাম AIUB, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। অদ্ভুত রকমভাবে আমার পছন্দের সাবজেক্টটাতে আমার ওখানে চান্স হয়ে গেল, আর্কিটেকচারে। বাবাকে বললাম, বাবা, বিবিএতে তো ভর্তি হয়ে গিয়েছি, কিন্তু এখানে তো মন টানছে না, আমি আর্কিটেকচারে পড়তে চাই। আমার বাবার যেহেতু সরকারি চাকরি, একটু কষ্ট হয়ে যেত চালাতে, তবুও আমার ইচ্ছার কারণে সে বলল, অবশ্যই তুমি পড়বে, টাকা পয়সার ব্যবস্থা আমি করব, তোমার টেনশন করতে হবে না। AIUBের আর্কিটেকচারে ভর্তি হলাম দু চোখ স্বপ্ন নিয়ে। বিশ্বের নামকরা আর্কিটেক্ট জাহা হাদিদ বলেছেন, ইফ ইউ ওয়ান্ট এ ইজি লাইফ, ডোন্ট বি অ্যান আর্কিটেক্ট। সহজ জীবন চাইলে অবশ্যই তুমি আর্কিটেকচারে ভর্তি হও না। প্রথমে এর মহত্ব বুঝতে না পারলেও আর্কিটেকচার লেখাপড়া শুরু করার পর বুঝতে পারলাম, যতটা সহজ আমি ভেবেছিলাম আর্কিটেকচার লাইফটা একদমই সহজ না। না ঘুমানোর সময় ঠিক থাকে, না খাওয়ার সময়। প্রজেক্টের কাজ করতে করতে একই জায়গায় হয়তো সকাল থেকে রাত হয়ে যেত। বাবা মাকে ছাড়া সেই সময়গুলো কি অদ্ভুত কঠিন কেটেছে তা আমিই জানি। মাঝে মাঝে যখন নিজেকে একজন গৃহিণী হিসেবে রিকগনাইজ করি, তখন পুরনো দিনের কথা খুব মনে পড়ে আমার।
জানি আমরা আমাদের প্ল্যান মতো চলতে পারি না, জীবন চাইলেও সেটা হতে দেয় না, অথবা এখন আমি যে জীবনে আছি সেটাই হয়তো পূর্ব নির্ধারিত। তবুও আমি তো একজন মানুষ, আমার চাওয়ার জায়গাটা অন্যরকম হতেই পারে এবং সেটার কখনো কমতি থাকে না, সেটা বাড়তেই থাকে। তাই জীবন থেকে আপনি যা চান তা সবসময় হবে তা কিন্তু না। আর্কিটেকচার লেখাপড়া কেন শেষ করতে পারিনি সেই গল্প আপনাদের আর একদিন বলবো। আমি এখন যে অবস্থানে আছি একদমই খারাপ নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমার কোনো কিছুর কমতি নেই। তবুও মানুষ তো আমি, মনকে বোঝানো বড়ই কঠিন, আর বাস্তবতা একদমই ভিন্ন। আপনাদের সাথে কথা বলতে বলতে, নিজের জীবনের গল্প করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার জীবনের গল্পগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অথবা আমার ভিডিওটার কোনো একটা কিছু আপনাদের একটুও পছন্দ হয়, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার পথের সঙ্গী। আর একদিন গল্প হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সর্বোপরি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।